মেসোমারিক এফেক্ট, যেটাকে আমরা এম বলি, অর আমরা এটাকে কি বলি, রেজোনেটিং এফেক্ট। রেজোনেটিং এফেক্ট। তাহলে রেজোনেটিং এফেক্ট আর রেজোনেন্স কথাটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? রেজোনেটিং এফেক্ট ইজ এ, আমরা কি বলবো, যে রেজোনেন্সের রেজাল্ট, মানে ফল রেজোনেন্সের, তাই না? রেজোনেন্সের জন্য যে এফেক্টটা দেখা যায় সেটা হচ্ছে রেজোনেটিং এফেক্ট। রেজোনেন্স ব্যাপারটা আলাদা জিনিস। তাহলে এই জায়গাটাতে আমরা একটুখানি দেখব। চলো, মনে করো তোমার কাছে এরকম একটা সিস্টেম আছে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এটা একটা কনজুগেটেড সিস্টেম, পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড। আমি কি করলাম, এই কনজুগেটেড সিস্টেমটার মধ্যে আমি একটা গ্রুপকে ইন্ট্রোডিউস করালাম, এখানে একটা গ্রুপকে দিলাম। যেই গ্রুপটা কি করতে পারে, এই কনজুগেটেড সিস্টেমের মধ্যে ইলেকট্রন দিতে পারে বা এই কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন উইথড্র করে নিতে পারে। তাহলে আবারও বলছি, গ্রুপটার কি ফাংশন? গ্রুপটা হচ্ছে কনজুগেটেড সিস্টেমের মধ্যে ইলেকট্রন দিতে পারে বা কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন উইথড্র করে নিতে পারে। তাহলে আমরা বলবো যে যদি কোনো গ্রুপ, তাহলে when a group completely transfer lone pair of electrons to a conjugated system, কিভাবে দেবে? থ্রু রেজোনেন্স, then the group is known as প্লাস এম গ্রুপ। এবং তুমি উল্টোটা যদি বলো, যে যদি কোনো গ্রুপ থাকে যে গ্রুপটা কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে থ্রু রেজোনেন্স, রেজোনেন্সের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা মাইনাস এম গ্রুপ বলবো। তো কোনো একটা সিস্টেম প্লাস এম গ্রুপ হবে কি মাইনাস এম গ্রুপ হবে, আমি সেটাকে কিভাবে বুঝবো? আমাকে কি করতে হবে? গ্রুপটাকে দেখতে হবে। যদি আমরা দেখি যে যে গ্রুপটা আমি নিয়েছি, এই গ্রুপটার যে প্রথম অ্যাটমটা আছে সেই অ্যাটমটার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, একদম ফার্স্ট অ্যাটম, যে অ্যাটমটাকে আমি প্রথমেই যে কনজুগেটেড সিস্টেমের সাথে কানেক্টেড যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে কনসিডার করতে হবে যে এটা হবে একটা প্লাস এম গ্রুপ। আর যে গ্রুপটা আছে সেই গ্রুপটার প্রথম অ্যাটমটার উপর কোনো পজিটিভ চার্জ নেই এবং ওই অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সঙ্গে ডাবল বন্ডে কানেক্টেড আছে, তাহলে সেই গ্রুপটাকে আমরা বলবো মাইনাস এম গ্রুপ। তাহলে ওটা কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে। এক্সাম্পল দেখা যাক। আবারও বলছি, যে যে অ্যাটমটা কনজুগেটেড সিস্টেমের সাথে কানেক্টেড থাকবে, প্রথম যে অ্যাটমটা তার উপর যদি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে আমরা প্লাস এম গ্রুপ হিসেবে কনসিডার করব। এবং প্রথম অ্যাটমটা যার উপর কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই এবং সেই অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সঙ্গে ডাবল বন্ডে কানেক্টেড আছে, তাহলে সেটাকে আমরা একটা মাইনাস এম গ্রুপ হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে এই জায়গাটাকে আমরা এবার বোঝার চেষ্টা করি কিভাবে। দেখো, মনে করো তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2। তাহলে দেখো কনজুগেটেড সিস্টেম, এখানে যে অ্যাটমটা আছে প্রথম অ্যাটমটার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে এই যে NH2 গ্রুপটা, এই গ্রুপটাকে তুমি কি গ্রুপ বলবে? প্লাস এম গ্রুপ বলবে। কেন? কারণ এইখানে যে প্রথম অ্যাটমটা যেটা এই সিস্টেমটার সাথে কানেক্টেড আছে, আমি যদি এটাকে মনে করি যে আমার সিস্টেম, তাহলে ওই সিস্টেমের সঙ্গে যে কানেক্টেড প্রথম অ্যাটমটা আছে তার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এবং লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে তোমরা জানো এটা কনজুগেটেড সিস্টেম হবে এবং এটা রেজোনেন্সের মাধ্যমে কনজুগেটেড সিস্টেমের এই যে সিস্টেমটা আছে তার উপর ইলেকট্রন ডোনেট করবে, তাই এটা হবে প্লাস এম গ্রুপ। তাহলে এখানে তুমি এর স্ট্রাকচারটাকে তুমি ড্র করতে পারো, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH নেগেটিভ, এখানে হচ্ছে CH ডাবল বন্ড NH2 প্লাস। আবার দেখো এইখানে নেগেটিভ যে চার্জটা আছে, এই নেগেটিভ চার্জটা দেখো পরের ডিস্টেন্সে কার্বনের সঙ্গেও চলে যাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল CH2 নেগেটিভ CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড NH2 প্লাস। একটা জিনিস খেয়াল করে দেখবে যে
এইখানে যে তোমার প্লাস এম যে সোর্সটা, প্লাস এম এফেক্টের যে সোর্সটা, সেটা কোথায় প্রথমে হয়েছিল? এই 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 কার্বনটার উপর প্রথমে তোমার নেগেটিভ চার্জ করেছিল। ঠিক এক্স্যাক্টলি সেম নেগেটিভ চার্জ তোমার এই কার্বন অবধি চলে গেছে, এই কার্বন অবধি চলে গেছে সেম নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জটা কিন্তু কমে যায়নি, এখানে যেমন নেগেটিভ চার্জ ছিল যতটা, এখানে এসে সেম নেগেটিভ চার্জটাই গেছে। তাহলে দেখো ডিস্টেন্স যত বাড়ছে নেগেটিভ চার্জের যে ডেন্সিটি সেটা কিন্তু কমেনি। আমাদের ইন্ডাকটিভ এফেক্টে কি হয়েছিল, যত ডিস্টেন্স বাড়ছিল তত যে 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 ইন্ডাকটিভ এফেক্টের যে এফেক্টটা সেটা কিন্তু ডিস্টেন্সের সাথে সাথে কমে যাচ্ছিল, যেটাকে আমরা বলছিলাম যে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। তাহলে মেসোমারিক এফেক্টটাকে তোমাকে কি বলতে হবে, যে এটা হচ্ছে ডিস্টেন্স ইনডিপেন্ডেন্ট এফেক্ট। তাহলে এখানে আমরা বলবো যে দিস ইজ এ ডিস্টেন্স ইনডিপেন্ডেন্ট এফেক্ট। সো মেসোমারিক এফেক্ট is distance independent effect। এখানে কোনো ডিস্টেন্স কাজ করছে না, ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট বলছি আমরা। এবং এটা ততক্ষণ পর্যন্ত আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো যতদূর অবধি কনজুগেশন আছে। তাহলে যেমন এখানে কনজুগেশনটা এই কার্বন অবধি আছে, তাহলে ওই কার্বন অবধি নেগেটিভ চার্জটা চলে যাচ্ছে। তাহলে ইট ইজ রিয়েলাইজড, পরে পয়েন্টটা লেখো, ইট ইজ রিয়েলাইজড till the end of the chain provided the conjugation is maintained। conjugation is maintained। তাহলে যতদূর অবধি কনজুগেশন থাকবে ততদূর অবধি আমরা এই সিস্টেমের এই যে এটাকে আমরা দেখতে পাবো। তাহলে এবার কিছু এক্সাম্পল দেখা যাক, খুব মনোযোগ দিয়ে শুনবে। একই সঙ্গে ইন্ডাকটিভ এফেক্ট এবং মেসোমারিক এফেক্ট দুটো এফেক্টই আমরা কোনো একটা গ্রুপের জন্য বলবো। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো মনে করো আমি এখানে নিলাম NH2 গ্রুপ, লোন পেয়ার আছে। তাহলে আমার বেনজিন রিং যেটা একটা কনজুগেটেড সিস্টেম, তাহলে এই গ্রুপটাকে আমি কি গ্রুপ বলবো? প্রথম প্রশ্ন। তাহলে এখানে দেখো প্রথম যে অ্যাটমটা আছে নাইট্রোজেন, তার উপর লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা এই বেনজিন রিং এর মধ্যে দিতে পারে। তাহলে এই যে গ্রুপটা এটা হচ্ছে একটা প্লাস এম গ্রুপ। এবার ইন্ডাকটিভ এফেক্টের দিক থেকে যদি দেখি আমরা, তাহলে এই কার্বন আর এই নাইট্রোজেন, কার্বনটা লেস ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের দিক থেকে সিগমা ইলেকট্রন দুটোকে নাইট্রোজেন নিজের দিকে টানবে, তাহলে এটা একটা মাইনাস আই গ্রুপ। তাহলে হয়ে গেল NH2 গ্রুপটা হচ্ছে একটা প্লাস এম গ্রুপ এবং মাইনাস আই গ্রুপ। ঠিক একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই গ্রুপটা OCH3, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে OCH3 গ্রুপটাকে আমি কি গ্রুপ বলবো? যেহেতু প্রথম অ্যাটমটা যে অ্যাটমটা ডাইরেক্ট বেনজিন রিং এর সঙ্গে কানেক্টেড আছে তার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সুতরাং প্রথম অ্যাটমটা হচ্ছে প্লাস এম, ওই গ্রুপটা প্লাস এম গ্রুপ, এবং অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে এটা একটা মাইনাস আই এফেক্ট। এবং সবসময় মনে রাখতে হবে প্লাস এম এফেক্টটা হচ্ছে গ্রেটার দেন মাইনাস আই এফেক্ট। প্লাস এম যে এফেক্টটা থাকবে সেটা বেশি হবে মাইনাস আই এফেক্টের থেকে। তো ওভারঅল ইলেকট্রন ডোনেট করবে, তাহলে মাইনাস আই এ যতটা ইলেকট্রন উইথড্র করছে প্লাস এম এ তার থেকে বেশি পরিমাণ ইলেকট্রন বেনজিন রিং এ দেবে। তো আমরা এই দুটো গ্রুপকে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ বলবো, যেখানে রিং এর উপর ইলেকট্রন ডেনসিটি এই দুটো গ্রুপ ইনক্রিজ করাবে। ওকে, এবার দেখো মনে করো আমি এইরকম একটা গ্রুপ আমি তোমাকে বলছি, গ্রুপ হলো CHO। তাহলে আমি এই গ্রুপটাকে কেমন গ্রুপ বলবো? তাহলে আমরা এখানে যদি দেখি যে এর যদি স্ট্রাকচারটাকে একটুখানি এক্সপ্যান্ড করে যদি আমরা লিখি, তাহলে এটা এরকম হবে CH ডাবল বন্ড O। তাহলে দেখো প্রথম যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটার উপর কোনো লোন পেয়ার নেই, কার্বন কোনো লোন পেয়ার নেই, এবং সেই অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সঙ্গে ডাবল বন্ডে কানেক্টেড। তার মানে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা হয়ে যাবে একটা মাইনাস এম গ্রুপ, মানে এটা ইলেকট্রন উইথড্র করে নেবে বেনজিন রিং থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি যাও তাহলে এটা উইথড্র করে নেবে, তো মাইনাস এম, এবং যেহেতু উপরের দিকে কার্বনের সঙ্গে অক্সিজেন কানেক্টেড আছে তার মানে এটা একটা মাইনাস আই গ্রুপ হিসেবেও কনসিডার করা যাবে। আশা করছি এইটা সবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখছি। তাহলে আমাদের মিটিংটা এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা আবার কানেক্ট করব।
গিয়ে আমরা আরো কয়েকটা এক্সাম্পল এখান থেকে আমরা দেখব, যেগুলোতে মানে কোন ধরনের গ্রুপ হিসেবে আমরা সেটাকে কনসিডার করবো সেটা দেখবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? জেসমিন বলো। লাস্টের এটা মাইনাস এম কেন হলো বুঝতে পারলাম না। ওই যে আমি বললাম যে প্রথম যে অ্যাটমটা তার উপর কোনো লোন পেয়ার নেই এবং ডাবল বন্ড অন্য কোনো গ্রুপ আছে, তাহলে সেটা মাইনাস এম গ্রুপ হবে। স্যার লাস্টেরটা কেন হলো বলুন একটু। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি কেসটা হয়েছে, প্রথম অ্যাটমটা তার উপর লোন পেয়ার আছে নেই, তাহলে তার সঙ্গে ডাবল বন্ড অন্য একটা অ্যাটম আছে, অক্সিজেন আছে, তাহলে এটা একটা মাইনাস এম গ্রুপ হবে। তাহলে এটা বেনজিন রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে। তুমি জানো তো এটা, যে এই দিকে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ হবে, উল্টো দিকে রেজোনেন্স করাতে পারবে না তুমি, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ হয়ে যাবে, আনস্টেবল সিচুয়েশন। ওই জন্য এটা বেনজিন রিং থেকে কি করবে বলো, ইলেকট্রন উইথড্র করে নেবে, তার মানে এটা মাইনাস এম গ্রুপ। এক্ষেত্রেও মাইনাস এম গ্রেটার দেন মাইনাস আই হবে? তো দুটো একই দিকে কাজ করছে, গেটার দেওয়ার মাইনাস করার কারণ নেই। গেটার লেস কখন বলবো, যখন দুটো অপোজিট দিকে কাজ করছে, তাহলে বলবো যে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে না কমবে। যেমন আগের কেসটাতে কি হয়েছিল দেখো, প্লাস এমটা কাজ করছিল, ইলেকট্রন ডেন্সিটি রিং এ বাড়াচ্ছিল, ইনক্রিজ করছিল, আর উল্টো দিকে মাইনাস আই গ্রুপটা কি করছিল, ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছিল বেনজিন রিং এ। তাহলে যেহেতু দুটো গ্রুপ অপোজিট দিকে কাজ করছে, তাহলে আমরা বলবো যে কোনটা হবে, তাহলে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে, যে কোন ইলেকট্রন ডেন্সিটি আদৌ বাড়ছে না কমছে। তো ইনক্রিজ করছে ইলেকট্রন ডেন্সিটি আলটিমেটলি, কারণ প্লাস এমটা সবসময় বেশি হবে, মেসোম্যাটিক এফেক্ট বা রেজোনেটিক এফেক্টটা ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি হবে। ওকে, চলো তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তোমরা বলবে গ্রুপগুলোকে কি ধরনের গ্রুপ বলা যায়। তাহলে মনে করো আমি তোমাকে বললাম যে আমার কাছে আছে COOH, কি রকম গ্রুপ বলা যায় COOH, এই গ্রুপটাকে কি রকম গ্রুপ আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, হ্যাঁ তাহলে এখানে দেখো, তাহলে এইখানে আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে লিখছি স্ট্রাকচারটাকে। তাহলে স্ট্রাকচারটাকে এক্সপ্যান্ড করলেই তুমি এখানে দেখতে পাবে C ডাবল বন্ডেড O আছে আর OH আছে। তাহলে প্রথম যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা কার্বন, তার উপর কোনো লোন পেয়ার নেই, এবং অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সঙ্গে ডাবল বন্ডেড আছে, তার মানে এটা বেনজিন রিং থেকে কি করবে, ইলেকট্রন উইথড্র করে নেবে। সুতরাং এই গ্রুপটাকে আমরা বলবো মাইনাস এম গ্রুপ, আর যেহেতু অক্সিজেন উপরের দিকে আছে তাহলে এটা মাইনাস আই। আবার ধরো আমি তোমাকে এই এক্সাম্পলটা বলছি, ভালো করে খেয়াল করবে, এখানে বলছি COOCH3, স্ট্রাকচারটা বুঝবে। আর একটা স্ট্রাকচার আমি এখানে ড্র করছি, যেখানে আমি লিখছি OCOCH3, দুটো কিন্তু আইসোমার, ভালো করে দেখবে দুটো আইসোমার, একটাই আছে OCOCH3 আর একটা আছে COOCH3। এই জায়গাগুলোতে মেইন কনফিউশনটা হয়। তাহলে দুটোরই স্ট্রাকচারটাকে একটু এক্সপ্যান্ড করে দেখা যাক। প্রথম স্ট্রাকচারটাকে যদি এক্সপ্যান্ড করো, তাহলে এখানে প্রথমে হচ্ছে C, তার সঙ্গে ডাবল বন্ড O, তার সঙ্গে OCH3। আর পরের স্ট্রাকচারটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে প্রথম কানেক্টেড হচ্ছে O, তারপরে C ডাবল বন্ডেড O, তারপরে CH3। তাহলে দুটো ক্ষেত্রেই তুমি যদি কনসিডার করো, দেখো এখানে প্রথম অ্যাটমটা হচ্ছে কার্বন, যার উপর লোন পেয়ার নেই, সেটা ডাবল বন্ড অন্য একটা অ্যাটমের সঙ্গে কানেক্টেড, তাহলে এটা বেনজিন রিং থেকে ইলেকট্রন কি করবে, উইথড্র করবে। তাহলে এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলবো, -M-I। কিন্তু এখানকার দেখো প্রথম অ্যাটমটা অক্সিজেন, যার উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে এটা বেনজিন রিং এ কি করবে, ইলেকট্রন ডোনেট করবে। তার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হবে +M গ্রুপ। আর -I এর দিক থেকে এটা -I হবে, কারণ উপরের দিকে অক্সিজেন আছে, +Mটা বেশি -I এর থেকে।
আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটুখানি চেঞ্জের জন্যই তোমার গ্রুপের কিন্তু পজিশনই চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরো তোমাকে যদি বললাম যে এই গ্রুপটা COCH3, ঠিক আছে, তাহলে এইখানে কি হয়ে যাবে, COCH3 তুমি এই গ্রুপটাকে বলবে যে এখানে অ্যাকচুয়ালি গ্রুপটা এরকম দেখতে, C ডাবল বন্ডেড ও CH3। তাহলে এখানে কি দাঁড়ালো কেসটা, তাহলে এখানে এটা -M গ্রুপ হিসেবে কাজ করে, -M ইলেকট্রন উইথড্র করে। তাহলে এই এক্সাম্পলটাকে দেখো ভালো করে, আমি বললাম এখানে NH3+, কি ধরনের গ্রুপ বলবো, NH3+। তাহলে যে গ্রুপটা এখানে আছে প্রথম, ভালো করে ভেবে দেখবে, গ্রুপে যে অ্যাটমটা আছে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের উপর আর লোন পেয়ার নেই, কারণ ওটা পজিটিভ হয়ে গেছে, লোন পেয়ার নেই। তাহলে তো প্রথম কথা হচ্ছে যে এটা +M গ্রুপ হতে পারলো না। আবার দেখো নাইট্রোজেন গুলো হাইড্রোজেনের সঙ্গে কিভাবে বন্ডেড আছে, আমি যদি একটু এক্সপ্যান্ড করি স্ট্রাকচারটাকে, তাহলে তুমি দেখতে পাবে যে নাইট্রোজেন হাইড্রোজেন গুলোর সঙ্গে সব সিগমা বন্ডেড আছে, তার মানে এখানে কোনো ডাবল বন্ডও কিছু নেই। তাহলে না এটা +M গ্রুপ, না এটা -M গ্রুপ, কিছুই না, +M গ্রুপও নয় -M গ্রুপও নয়। তাহলে এখানে গ্রুপটাকে কি বলবো, যে এখানে শুধু নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে। কিসের মাধ্যমে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ করবে, শুধুমাত্র -I, শুধুমাত্র -I এফেক্টের মাধ্যমে ইলেকট্রন উইথড্র করবে। তাহলে এখানে একটা জিনিস বুঝে গেলাম ক্লিয়ার, যে এইখানে যে এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা শুধু -I, এখানে +M বা -M কিছু এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই কন্ডিশনটাকে সবসময় খুঁজতে হবে। নেক্সট দেখো, মনে করো তোমাকে আমি বললাম যে আমি এখানে নিলাম হ্যালোজেন, তাহলে হ্যালোজেনের উপর লোন পেয়ার আছে। তাহলে হ্যালোজেনে যদি লোন পেয়ার থাকে, তাহলে এই লোন পেয়ারটা কি করবে, এখানে ইলেকট্রন দেবে। তাহলে তুমি এই গ্রুপটাকে বলবে একটা +M গ্রুপ। আবার হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এটা -I গ্রুপ। আর এখানেই একমাত্র ব্যতিক্রম হবে যেখানে -Iটা গ্রেটার দ্যান +M হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, রিমেম্বার করতে হবে যে হ্যালোজেনের ক্ষেত্রে -I এফেক্টটা হচ্ছে বেশি +M এর থেকে। ওকে, চলো, তাহলে এই অবধি আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমি আরো কয়েকটা এক্সেপশনাল কেস তোমাদেরকে বলি, যেখানে তোমরা গ্রুপের ডিসাইড করবে যে গ্রুপটা +M গ্রুপ হবে -M গ্রুপ হবে। ফর এক্সাম্পল, আমি তোমাকে দিলাম NO গ্রুপটা কি হবে, +M গ্রুপ হবে -M গ্রুপ হবে, এটা তোমাকে ডিসাইড করতে হবে। কিভাবে ডিসাইড করবো আমরা, তাহলে দেখো এখানে NOর স্ট্রাকচার যদি তুমি একবার দেখো, তাহলে N ডাবল বন্ডেড O, এখানে আবার লোন পেয়ারও আছে, তাহলে দুটোই ফুলফিল করছে। দেখো +M গ্রুপ হওয়ার জন্য ফুলফিল করছে, -M গ্রুপ হওয়ার জন্য ফুলফিল করছে। তুমি এখানে দেখো NO কে মনে করো তুমি নিলে CH2+ N ডাবল বন্ডেড ও লোন পেয়ার, তাহলে এই সিচুয়েশনে এখানে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার এখানে ইলেকট্রন দেবে, তাহলে গ্রুপটা কি হিসেবে কাজ করবে, +M। আবার যদি তুমি এইরকম সিচুয়েশন করো যে এখানে হবে CH2- আর NO, তাহলে এখানে লোন পেয়ার আছে, কিন্তু এবার এটা আবার কি হিসেবে কাজ করবে, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ যাবে, তাহলে এবার গ্রুপটা হয়ে যাবে -M। তাহলে দুটো কন্ডিশনই ও ফুলফিল করছে, একটা লোন পেয়ার আছে, আবার ওই অ্যাটমটা ডাবল বন্ড অন্য একটা অ্যাটম আছে। তাহলে +M -M দুটোই হতে পারে এই গ্রুপটা, সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। কিন্তু আমাকে মনে রাখতে হবে বেনজিনের সঙ্গে এই গ্রুপটা যে এফেক্ট কাজ করবে সেটা হবে হচ্ছে +M। তাহলে বেনজিনের সঙ্গে এই গ্রুপটা কি হিসেবে কাজ করবে, +M কাজ করবে আর -I। ওকে, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই -I। তাহলে NO গ্রুপটা এটা হিসেবে কাজ করবে। নেক্সট হচ্ছে ধরো বেনজিন রিং এর উপরে বেনজিন রিং, কি রকম গ্রুপ আমি কনসিডার করতে পারি। তাহলে দেখো দুটো কেস হতে পারে, যে এই বেনজিন রিংটা এই বেনজিন রিংয়ে ইলেকট্রন দিয়ে দিল, আবার উল্টোটা হতে পারে যে উপরে বেনজিন রিংটা নিচের বেনজিন রিংয়ে ইলেকট্রন নিয়ে নিল। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বেনজিনের উপর বেনজিন সবসময় +M গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব, যে বেনজিনের উপর বেনজিন ইলেকট্রন ডোনেট করবে, +M গ্রুপ হিসেবে কনসিডার করব। ঠিক আছে, এটা কারণ আছে, কারণটা আমরা যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়বো সেখানে আরো আমি ডিটেইলসে তোমাদের বলবো যে কেন এটাকে +M এর +M ই কনসিডার করব, কেন -M কনসিডার করব না বেনজিনের উপর বেনজিন রিংটা। আলাপন বলো। স্যার বলছি ওইটা +M ধরলাম কেন, ওটা একটু বলবেন? NOটাকে, NOটা দুটোই হতে পারে, তো +M ও হতে পারে -M ও হতে পারে।
কারণ দুটো কন্ডিশনই ফুলফিল করছে, প্রথম অ্যাটমটা তার উপর লোন পেয়ার আছে, আবার প্রথম অ্যাটমটার সঙ্গে অন্য একটা অ্যাটম ডাবল বন্ডেড আছে, তাহলে দুটোই কন্ডিশন ফুলফিল করছে। আচ্ছা তাহলে স্যার দুটোই হবে? দুটোই হতে পারে, আচ্ছা আমি বললাম সেটা কন্ডিশন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু বেনজিনের সঙ্গে প্লাস এম। ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে ঠিক আছে। ওকে চলো, তাহলে এটা গেল। আর একটা লাস্ট এক্সাম্পল এখানে তোমাদেরকে আমি বলে দিই। লাস্ট এক্সাম্পল হচ্ছে যে এখানে মনে করো আমি নিলাম BMe3 মাইনাস। তাহলে BMe3 মাইনাসের ক্ষেত্রে তুমি দেখো এই যে গ্রুপটা আছে BMe3 মাইনাস, সেইটাকে আমি কি ধরনের গ্রুপ হিসেবে কনসিডার করব। তাহলে বোরন, অলরেডি বোরন এখানে টেট্রাহাইড্রাল হয়ে গেছে, তাহলে এখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা আছে সেই লোন পেয়ার অফ ইলেকট্রনটা sp3 ইলেকট্রন, নেগেটিভ চার্জটা sp3 অরবিটালের মধ্যে আছে, তো সেটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে না, এক তো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদিও রেজোনেন্সে পার্টিসিপেট করে, এখানে যদি রেজোনেন্সে পার্টিসিপেট করতো তাহলে বোরনের বন্ড হয়ে যেত 5টা, যেটা হতে পারে না, বোরন 4টের বেশি বন্ড তৈরি করতে পারে না। তো এখানকার নেগেটিভ চার্জটা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে না, তার মানে এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, মানে নেগেটিভ চার্জ আছে, তারপর সত্ত্বেও এটা কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে না, তাহলে এটা কিন্তু প্লাস এম গ্রুপ হতে পারছে না, কারণ ওই নেগেটিভটা বেনজিন রিং এর সঙ্গে কনজুগেশনই করতে পারছে না। তো তবে আমরা এটাকে কি গ্রুপ বলবো? আমরা এটাকে গ্রুপ হিসেবে বলবো যে এটা শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে, যদি কারো উপর নেগেটিভ চার্জ থাকে তাহলে সে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট হয়, এটা শুধুমাত্র প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং এর মধ্যে ইনক্রিজ করাতে পারবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ। আরো যখন আমরা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের দিকে যাব, আরো ডিটেলসে আরো অনেক এক্সাম্পল আমরা দেখব, যেখানে আমাদের এই ধরনের গ্রুপগুলোর উপর বেস করে কোন পজিশনে ইলেকট্রোফাইলটা অ্যাটাচ হবে সেটাকে আমরা দেখব। ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। চলো নেক্সট যে এক্সাম্পলটার দিকে, যে একটা কোশ্চেন আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমি 3টে কার্বো অ্যানায়ন লিখবো। কার্বো অ্যানায়ন 3টেকে ভালো করে বুঝবে, এখানে এই অবধি এটা গেল মেসোমারিক এফেক্ট। এখানে আমি একটা স্পেশাল কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে, কোশ্চেনটাকে একটুখানি বুঝবে এবং এর সঙ্গে রিলেটেড একটা থিওরিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এক্স্যাক্টলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এই জায়গাটাতে। আমি বলতে চাইছি যে মনে করো আমি একটা বেনজিন রিং নিচ্ছি, এখানে একটা কার্বন আছে এবং এই কার্বনটার সঙ্গে আরো দুটো বেনজিন রিং আছে, মানে একটা কার্বনের সঙ্গে 3টে বেনজিন রিং আছে, এবং এইটা একটা নেগেটিভলি চার্জড কার্বন, কার্বো অ্যানায়ন। আচ্ছা, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে দুটো পয়েন্ট বলি। এক হচ্ছে কার্বো অ্যানায়ন sp2 হাইব্রিডাইজড হতে পারে, কার্বো অ্যানায়ন sp3 হাইব্রিডাইজড হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু তুমি কি বলবে বলো যে এখানকার কার্বো অ্যানায়নটাকে তুমি sp2 ধরবে না sp3 ধরবে? স্বাভাবিক তুমি এটাকে sp2 ধরবে। কেন? কারণ sp2 যদি তুমি এটাকে না কনসিডার করো তাহলে তুমি কিন্তু এই sp2 করে এটাকে কিন্তু বেনজিনের সঙ্গে রেজোনেন্স করাতে পারবে না। এবার এখানে একটা আছে প্রবলেম। প্রবলেমটা কি? এর স্ট্রাকচারটাকে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে শুনবে। কার্বন আছে, কার্বনের উপর sp2 কার্বন, দুটো ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, এখানে আছে বেনজিন রিং। যে বেনজিন রিংটা এর সঙ্গে আছে, এই কার্বো অ্যানায়নটার সাথে আছে, প্রথম আমি যে রিংটার সঙ্গে রেজোনেন্স করিয়েছি সেটাকেই দেখাচ্ছি, এবং রিং এর মধ্যে বেনজিনের মধ্যে পি অরবিটাল গুলো আছে। বেনজিনের পি অরবিটাল গুলো তোমরা জানো এরকম করে প্যারালাল। তাহলে বিশেষ করে তাহলে এইখানে একটু আরো ক্লিয়ার করে ছবিটা বানাই। তাহলে এখানে যে কার্বো অ্যানায়নটা আছে, কার্বো অ্যানায়নের যে ইলেকট্রন দুটো আছে, এই ইলেকট্রন দুটো কিন্তু বেনজিনের লোন পেয়ারের সঙ্গে কিন্তু পার্টিসিপেট করছে, বেনজিনের সঙ্গে কিন্তু রেজোনেন্স করছে। তার মানে কি বেনজিন রিং এর পি অরবিটাল আর এই পি অরবিটাল এটা প্যারালাল হতে হবে। যদি প্যারালাল না হয় তাহলে তো রেজোনেন্সে পার্টিসিপেট করবে না, তাহলে এই লোন পেয়ারটা তো এখানে বেনজিন রিং এর সঙ্গে পার্টিসিপেট করবে না যদি প্যারালাল পি অরবিটাল না হয়। প্যারালাল পি অরবিটাল মানে নিশ্চয়ই তোমরা এবার জানো। এখন কোশ্চেন হলো, আমি যদি এরকম ভাবে ভাবি যে এই বেনজিন রিংটাকে আমি একটুখানি রোটেট করিয়ে দিলাম, মানে আমি এই বন্ড বরাবর, সিঙ্গেল বন্ড তো, এই বন্ড বরাবর আমি ওটাকে একটু রোটেট করে দিলাম, ঘুরিয়ে দিলাম। তাহলে যেই আমি ঘুরিয়ে দেবো পি অরবিটাল গুলো আর প্যারালাল থাকবে না বেনজিন রিং এর সঙ্গে। তাহলে রোটেটেড যে বেনজিন রিং থাকবে
সেই রোটেটেড বেঞ্জিন রিং কিন্তু পি অরবিটালের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করবে না। ক্লিয়ার এটুকু? এবার এখানে কি হলো কেসটা, এই যে জায়গাটা আমরা দেখেছি এখানে আরো দুটো বন্ড আছে, এই দুটো বন্ডকেও আমি এখানে দেখিয়ে দিই। তাহলে এখানে কি ঘটনাটা ঘটেছে, যে যখন এই নেগেটিভ চার্জটা এই প্রথম যে বেঞ্জিন রিংটার সঙ্গে আমি রেজোনেন্স দেখিয়েছি এর সাথে যদি রেজোনেন্স করে, তাহলে নেগেটিভ চার্জের যে পি অরবিটালটা আছে এবং এই বেঞ্জিনের যে পি অরবিটাল দুটো আছে এরা একই প্লেনে লাই করছে এবং এরা প্যারালালি অবস্থায় আছে। ঘটনাটা ঘটছে কি, যে এখানকার যে হাইড্রোজেন অ্যাটম আর এখানকার যে হাইড্রোজেন অ্যাটমটা আছে, এখানকার যে হাইড্রোজেন অ্যাটম এখানকার যে হাইড্রোজেন অ্যাটম আছে, এখানকার যে হাইড্রোজেন অ্যাটম আছে এখানকার যে হাইড্রোজেন অ্যাটম আছে, এই হাইড্রোজেন অ্যাটম গুলোর মধ্যে স্টেরিক রিপালশন হবে, যার জন্য এই রিংটা রোটেট করে যাবে আর এই রিংটা রোটেট করে যাবে। ওইটা ঘুরে গেলেই তাহলে কিন্তু ওরা আর এই হাইড্রোজেন গুলোর সঙ্গে মানে কি বলে স্টেরিক হিন্ড্রেন্স করবে না। তাহলে এই দুটোকে আমি রোটেট করিয়ে দিলাম, তাহলে এরা আলাদা প্লেনে থাকছে। তাহলে এই দুটো আমি রোটেট করিয়ে দিলাম, যে এরা কার্বোঅ্যানায়নটা যে প্লেনে আছে সেই প্লেনে ওই বেঞ্জিন রিং দুটো থাকছে না, বেঞ্জিন রিং দুটো রোটেট করে গেছে। তার মানে নেগেটিভ চার্জটা শুধুমাত্র একটা বেঞ্জিন রিং এর সঙ্গেই রেজোনেন্স করতে পারবে, নেগেটিভ চার্জটা একই সঙ্গে দুটো বা তিনটে বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্স করতে পারবে না। ভালো করে বুঝবে এটা, নেগেটিভ চার্জটা শুধুমাত্র সেই বেঞ্জিন রিংটার সঙ্গে রেজোনেন্স করতে পারবে যে বেঞ্জিন রিংটা নেগেটিভ চার্জের কার্বনের যে পি অরবিটালটা আছে তার সঙ্গে প্যারালালি লাই করছে। শুধুমাত্র সেই বেঞ্জিন রিংটার সঙ্গেই এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স করবে। যদিও নেগেটিভ চার্জটা একই সঙ্গে তিনটেতে রেজোনেন্স করার কথা ছিল, কিন্তু যেহেতু বাকি রিং দুটো রোটেট করে গেছে তাই বাকি রিংগুলোর সঙ্গে রেজোনেন্স করতে পারবে না। আমি কি করলাম, আমি পরে একটা স্ট্রাকচার বানাচ্ছি, দেখো ভালো করে বুঝবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবার দেখো, আমি বললাম নেগেটিভ চার্জ এখানে আছে আর আমি এই দুটো কার্বনকে কানেক্ট করে দিয়েছি, জুড়ে দিয়েছি। তাহলে শুধুমাত্র এই যে রিংটা আছে এই রিংটাই শুধু রোটেট করতে পারবে, মানে এই বন্ড বরাবরই শুধু রোটেট হতে পারবে। বাকি আগে যে বন্ডটা রোটেট হতো, মনে করো এই বন্ডটা যে রোটেট হতো, এবার এই বন্ডটা রোটেট হতে পারবে না, কারণটা তো রিং এর মধ্যে আছে, রিং তো রোটেট হতে পারে না। সিঙ্গেল বন্ড থাকলে রোটেট হতে পারতো। তাহলে যদি রোটেট হতে না পারে তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নেগেটিভ চার্জটা এবার এই বেঞ্জিন রিংটার সঙ্গেও যদি রেজোনেন্স করে, নেগেটিভ চার্জটা এই বেঞ্জিন রিংটার সঙ্গেও রেজোনেন্স করতে পারবে। তাহলে একসঙ্গে দুটো বেঞ্জিন রিং একই প্লেনে থাকছে এবং দুটো বেঞ্জিন রিংই রেজোনেন্সে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? এবার আমি থার্ড কেসটাতে নিলাম এরকম, এবার নেগেটিভ চার্জটা তিনটে বেঞ্জিন রিং এর সঙ্গেই রেজোনেন্স করতে পারবে। আশা করছি সবাই ক্লিয়ার, কারণ এবার তিনটে বেঞ্জিন রিং একই প্লেনে লাই করবে, কেউই রোটেট করতে পারবে না। তাহলে একই প্লেনে যদি লাই করে তাহলেই তারা রেজোনেন্স করতে পারবে। তাহলে কোশ্চেন, তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল, যে আমি যদি 1, 2 আর 3 এই তিনটে স্ট্রাকচারের মধ্যে যদি আমি তোমাদের বলি যে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল, তাহলে স্টেবিলিটি অর্ডার যদি তোমরা দেখো তাহলে তুমি বলবে যে 3 নম্বরটা বেশি স্টেবল, কারণ 3 নম্বরটাতে রেজোনেন্সটা ভালো হবে 2 নম্বরটার থেকে, 2 নম্বরটা 1 নম্বরের থেকে। তাহলে প্ল্যানারিটি যত বেশি হয় রেজোনেন্স তত বেশি হয়, রেজোনেটিং স্ট্রাকচার মানে তত বেশি হবে এবং তত বেশি স্টেবল হবে মলিকিউলটা। তাহলে আমরা কি বলবো, যে 3 নম্বর স্ট্রাকচারটার ক্ষেত্রে আমাদের যে রোটেশন আছে, রোটেশন ইজ লকড, তার মানে মোর প্ল্যানারিটি, তার মানে হচ্ছে মোর রেজোনেন্স। তাহলে মলিকিউল যত প্ল্যানার হবে তত মলিকিউলের মধ্যে রেজোনেটিং স্ট্রাকচারস বেশি হবে এবং তত বেশি স্টেবল হবে। আশা করছি এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি ডাউট থেকে থাকে সে হাত তোলো, রেজ করো, আমি অ্যান্সার বলছি। ফিরদৌসি জেসমিন। সেকেন্ডটা বুঝতে পারলাম না। সেকেন্ডটা বুঝতে পারলাম না,
প্রথমটা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে যে রোটেট করতে একটাই শুধু প্লেনে থাকবে, বাকি দুটো রোটেট করে যাবে হাইড্রোজেনের। এবার পরে তো হাইড্রোজেন গুলোকে বাদ দিয়ে আমি এটাকে বন্ডে জুড়ে দিয়েছি, তাহলে এটা যে প্লেনে থাকবে এই রিংটা ওই প্লেনেই থাকবে, কারণ দেখো এখানে তো রিং হয়ে গেছে, এই রিংটা তো এবার রোটেট করা যাবে না আর। বুঝেছো বোঝনি? ফিরদৌসী জেসমিন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে ওটা তো এই দিকের কার্বনটার সঙ্গে আর করবে না। হ্যাঁ, তা এই দিকেরটার সঙ্গে করবে না, এটা হবে না, মানে এই রেজোনেন্সটা হবে না, কারণ এটা আউট অফ প্লেনে আছে, অন্য প্লেনে আছে। কথা বোঝা গেল? ওকে স্যার। রোটেট করবে, কারণ এখানে রোটেশনে, এখানে কেন এটা রোটেট করবে, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটার মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, এখানে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটার মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, তো এ চাইবে যে আমি একটু রোটেট করে যাই, রোটেট করে গেলে আর স্টেরিক হিন্ড্রেন্সটা থাকবে না, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে গেল। থার্ড কেসটাতে ওইরকম কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই, তিনটে রিংই একই প্লেনে থাকছে, বেশি স্টেবল হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এই কোশ্চেনটা অনেকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এই কার্বোকার্বন তিনটে দিয়ে স্টেবিলিটি অর্ডার, মানে তোমরা দেখবে যখন এমসিকিউ সলভ করবে তোমরা এই কোশ্চেনটাকে তোমরা পাবে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। চলো, তাহলে আমাদের মনে রাখতে হবে মোর প্ল্যানারিটি মানেই মোর রেজোনেন্স, আর মোর রেজোনেন্স মানে মোর স্টেবল, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা মানে এমনিতেই সচরাচর ভুল করি আর কি, কথাটা ভুল বলি কিন্তু কনসেপ্টটা মানে ভুল বললেও ওটা ঠিক হয়ে যায় আর কি, ব্যাপারটা একই রকম থাকে। তাহলে ব্যাপারটা আমি বলছি কি, বুঝতে পারবে। আমি বলছি যে এইখানে CH2 প্লাস আছে আর এইখানে আছে NH2, আর এখানে আছে CH2 প্লাস আর এখানে আছে OCH3। তা আমরা কি বলি, আমরা ভুলটা কোথায় বলি সেটা আগে শোনো। আমরা বলি যে প্রথম কেসটাতে NH2 প্যারা পজিশনে আছে, তাহলে NH2 রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি করে, আর আমরা বলি যে OCH3 টা রেজোনেন্স এফেক্ট দেখায় না। কথাটা ভুল। এখানে কি হয়, এখানে দেখো মনে করো এখানে লোন পেয়ার আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, তাহলে এই লোন পেয়ারটা এখানে বেনজিন রিং এ ইলেকট্রন দিয়ে এখানে নেগেটিভ চার্জ হবে, তাহলে এখানে রেজোনেটিং স্ট্রাকচার আমি ড্র করতে পারবো। ভালো করে দেখো, রেজোনেটিং স্ট্রাকচার আমি ড্র করছি, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, এখানে ডাবল বন্ড NH2 প্লাস, এই হয়ে গেল, এখানে হয়ে গেল CH2 প্লাস। এখানে দেখো এই নেগেটিভ চার্জটা এখানে যাচ্ছে আর এই বন্ডটা এখানে চলে যাচ্ছে, তাহলে বেসিক্যালি রেজোনেটিং স্ট্রাকচারটা যদি তুমি দেখো, ডাবল বন্ড এখানে হয়ে গেল CH2 আর এখানে হয়ে গেল ডাবল বন্ড NH2। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে, এখানকার যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা আছে যেটা নাইট্রোজেনের উপর ছিল, সেটা কার্বোক্যাটায়নটাকে স্টেবল করছে, কার্বোক্যাটায়নটাকে গিয়ে কি করছে, স্টেবল করছে। তার মানে আমরা বলছি যে এর মেসোমারিক এফেক্টের জন্য, তাহলে নাইট্রোজেন এই NH2 গ্রুপটার মেসোমারিক এফেক্টের জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে। এইখানে কি মেসোমারিক এফেক্ট দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, কারণ এখানেও তো তোমার লোন পেয়ার সিঙ্গেল বন্ড, এখানে নেগেটিভ চার্জ, ডাবল বন্ড আছে, লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তো এখানেও তুমি রেজোনেন্স দেখতে পাবে, এখানেও তুমি রেজোনেন্স দেখতে পাবে। আমি কোথায় ভুলটা বলছি সবাই বলে সেটা তুমি একটু শোনো, এখানেও কিন্তু তুমি রেজোনেন্স ব্যাপারটাকে দেখতে পাবে, বাট এই রেজোনেন্সটা এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করতে পারবে না। দেখো কার্বোক্যাটায়নটার উপরে যাচ্ছেই না নেগেটিভ চার্জটা, যে কার্বোক্যাটায়নটাকে স্টেবল করার জন্য যাবে সেটা যাচ্ছেই না, তার মানে কার্বোক্যাটায়নটা কার্বোক্যাটায়ন হিসেবেই থাকছে। আমরা কি বলি, আমরা বলি যে প্রথমটাতে রেজোনেন্স দেখা যায়, পরেরটাতে দেখা যায় না। ভুল কথাটা তাইলে, পরেরটাতেও রেজোনেন্স দেখা যায় কিন্তু রেজোনেন্সটা কার্বোক্যাটায়নটাকে স্টেবল করতে পারে না। কি বললাম বুঝতে পেরেছি? আমরা দেখবে যারা 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 এখানে রিপিটার আছে ওরা সবাই একই রকম বলে যে এটাতে রেজোনেন্স দেখা যাবে, এটাতে রেজোনেন্স দেখা যাবে না। একদম ভুল কথা। তাহলে প্রথমটাতেও রেজোনেন্স দেখা যাবে, দ্বিতীয়টাতেও রেজোনেন্স দেখা যাবে। প্রথমটাতে রেজোনেন্সটা কার্বোক্যাটায়নটাকে স্টেবল করতে পারবে, পরেরটার ক্ষেত্রে যে রেজোনেন্স এফেক্টটা হবে সেটা কার্বোক্যাটায়নটাকে স্টেবল করতে পারবে না, কারণ ওটা মেটা পজিশনে আছে। আমি আশা করছি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছি আশা করছি। তাহলে রেজোনেন্স সম্পর্কে এইটুকু জিনিস আমাদের জানলাম।
এবারে যে বিষয়টা আসি আমরা, যেটা রেজোনেন্স সম্পর্কে সবচেয়ে কমন, যেটা হচ্ছে যে দুটো রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে কোনটা বেশি স্টেবল। তখন আমরা কোন কোন ফ্যাক্টর আমরা দেখবো, যে কোন কোন বিষয়গুলোকে আমরা দেখবো যেখানে আমরা দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কম্পেয়ার করব যে কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল। তো সেই জায়গাটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। তাহলে আমি তোমাকে বলছি, মনে করো তোমাকে দুই ধরনের প্রশ্ন দিতে পারে। সেই দুই ধরনের প্রশ্ন কিরকম সেটা আমি একটুখানি দেখো। মনে করো তোমাকে বলছে যে আমার কাছে একটা রিয়েল স্ট্রাকচার আছে, রিয়েল হাইব্রিড 1, আর একটা রিয়েল স্ট্রাকচার আছে, রিয়েল হাইব্রিড 2। দুটো রিয়েল স্ট্রাকচার আমার কাছে আছে, আলাদা আলাদা রিয়েল স্ট্রাকচার। মনে করো প্রথম রিয়েল স্ট্রাকচারটার RS1, RS2, RS3, RS4 চারটে রেজোনেটিং স্ট্রাকচার হলো। এবং রিয়েল হাইব্রিড 2টারও মনে করো RS1, RS2, RS1-2- করি, RS3-, RS4-, RS5-। তাহলে মনে করো সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার, সেকেন্ড যে রিয়েল হাইব্রিডটা আছে তারও 5টা রেজোনেটিং স্ট্রাকচার হলো। হতে পারে দুটো আলাদা মলিকিউল, একটা 4টে রেজোনেটিং স্ট্রাকচার, একটা 5টা রেজোনেটিং স্ট্রাকচার হবে। তোমাকে দুই রকমের প্রশ্ন করতে পারে। কিরকম? তোমাকে একই মলিকিউলের মনে করো এই মলিকিউলটারই যে রেজোনেটিং স্ট্রাকচার আছে, 4টে রেজোনেটিং স্ট্রাকচার, তার মধ্যে তোমাকে দুটো রেজোনেটিং স্ট্রাকচার তুলে তোমাকে জিজ্ঞেস করলো যে এই দুটোর মধ্যে বলো কোনটা বেশি স্টেবল। কি বললাম বুঝতে পেরেছি? তাহলে একই রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে, একই মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে বলতে পারে যে কোনটা বেশি স্টেবল। আবার তোমাকে এইরকমও কম্পেয়ার করতে বলতে পারে যে বলো RS3 বেশি স্টেবল, আর অন্য একটা মলিকিউলের আর একটা রেজোনেটিং স্ট্রাকচার তোমাকে তুলে দিল যে ওটা এটার সঙ্গে এটার কম্পেয়ার করো, RS3 আর RS4- এর মধ্যে কম্পেয়ার করো কোনটা বেশি স্টেবল। তাহলে দু ধরনের প্রশ্ন বুঝতে পেরেছো কি বলছি আমি? একই মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে কোনটা বেশি স্টেবল, দুটো ভিন্ন মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে কোনটা বেশি স্টেবল। তাহলে এই দুটো কেসে আমরা দুই ধরনের রুলস অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা দেখব যে একই মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কি করে আমরা কম্পেয়ার করব, মানে এই কেসটা। তারপরে আমরা দেখব যে দুটো মলিকিউলের আলাদা মলিকিউলের রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কিভাবে কম্পেয়ার করব। চলো তাহলে প্রথমে আমরা দেখি যে একই মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমরা কিভাবে কম্পেয়ার করব। তাহলে লিখো প্রথম পয়েন্টটা, ফর resonating structures of same real hybrid, একই রিয়েল হাইব্রিডের রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমরা কিভাবে কম্পেয়ার করব। রুলস আছে, রুলস গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। রুল নম্বর 1, যে দুটো স্ট্রাকচার তোমাকে দেবে, আচ্ছা এই দুটো, এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা দুটোই তো একই মলিকিউলের স্ট্রাকচার, তাই না? তার মানে এই স্ট্রাকচারটাকে আর এই স্ট্রাকচারটাকে তোমাকে মনে করতে হবে যে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার। তুমি RS2 পেয়ে তার রেজোনেটিং স্ট্রাকচার যদি আঁকতে শুরু করো, তাহলে RS4 তো তুমি পেয়ে যাবে তার রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে। বা RS4টাকে যদি নিয়ে তুমি রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে শুরু করো, তাহলে RS2টা তো ওরই রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে তুমি পেয়ে যাবে আরেকটা। ওই জন্য একই মলিকুলের মধ্যে যখন দেবে তখন তোমাকে রেজোনেটিং স্ট্রাকচার আঁকা যাবে না, তখন তোমাকে কনসিডার করতে হবে যে ওটা একটা সিঙ্গেল স্ট্রাকচার, আর ওই আরেকটা স্ট্রাকচার ওটাও একটা সিঙ্গেল স্ট্রাকচার। মানে তখন তুমি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার খুঁজতে যাবে না যে কার বেশি কার কম। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ইচ স্ট্রাকচারস আর কনসিডার্ড অ্যাজ সিঙ্গেল স্ট্রাকচার, প্রথম রুল। তাহলে লেখো ইচ স্ট্রাকচার is considered as single structure বা individual structure, individual structure। প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমাকে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার হিসেবে কনসিডার করতে হবে। নাম্বার 2, যদি তুমি দেখো যে এই দুটো RS এর মধ্যে কোনোটা নিউট্রাল আর কোনোটা চার্জড, তাহলে যেটা নিউট্রাল সেটা বেশি স্টেবল। তাহলে সিম্পলি লিখো নিউট্রাল RS is more stable than charged one। যেটা নিউট্রাল সেটা যেটা চার্জড স্ট্রাকচার হবে তার থেকে বেশি স্টেবল হবে। এক্সাম্পল দেখো, মনে করো তুমি নিলে CH2 ডাবল বন্ড CH,
সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু কনজুগেটেড সিস্টেম। তুমি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারো। তাহলে এখানে হয়ে গেল সিএইচ টু প্লাস সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচ টু মাইনাস। তাহলে 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার 2 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার দুটোর মধ্যে কম্পেয়ার করতে দিলে একটা বেশি স্টেবল। শাহিদা খাতুন বলো। স্যার ফার্স্টটা বলুন না, বুঝতে পারলাম না। মনে করো তোমাকে বললো RS2 আর RS4 এর মধ্যে কার স্টেবিলিটি বেশি, একই মলিকিউলের দুটো রেজোনেটিং স্ট্রাকচার তোমাকে দিয়ে দিয়েছে। তোমাকে কনসিডার করতে হবে যে ওই দুটো রেজোনেটিং স্ট্রাকচার সিঙ্গেল স্ট্রাকচার, তুমি ওদেরকে নিয়ে রেজোনেটিং স্ট্রাকচার বানাতে শুরু করবে না। কারণ কি, তুমি যদি RS2 এর রেজোনেটিং স্ট্রাকচার বানাতে শুরু করো তুমি তো RS4 পেয়ে যাবে, কারণ RS4টা তো ওই একই মলিকুলার রেজোনেটিং স্ট্রাকচার। বা RS4টাকে নিয়ে যদি তুমি রেজোনেটিং স্ট্রাকচার বানাতে শুরু করো তাহলে RS2টা তো তুমি পেয়েই যাবে, কারণ ওই একই RH1 এরই তো ওটা রিয়েল হাইব্রিডেরই তো ওটা রেজোনেটিং স্ট্রাকচার, তাই না? তাহলে এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 1 আর 2 এর মধ্যে এটাকে আমরা কম্পেয়ার করবো এভাবে, তাহলে হয়ে গেল। তো এই জন্য ওটাকে একটা সিঙ্গেল স্ট্রাকচার কনসিডার করবো। নাম্বার 3, যে রেজোনেটিং স্ট্রাকচারটাতে মোর কোভ্যালেন্ট বন্ড থাকবে সেটা মোর স্টেবল। তাহলে RS উইথ মোর কোভ্যালেন্ট বন্ড is more stable. RS with more covalent bond is more stable. তো আগের এক্সাম্পলটাই দেখো, প্রথমটাতে কটা কোভ্যালেন্ট বন্ড আছে? 1 নম্বর স্ট্রাকচারটাতে 1 নম্বর স্ট্রাকচারটাতে কোভ্যালেন্ট বন্ড কটা আছে? এক নম্বর স্ট্রাকচারটাতে কোভ্যালেন্ট বন্ড যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখো পাই বন্ড কিন্তু কোভ্যালেন্ট বন্ড, মনে রাখবে পাই বন্ডটাও হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে দুটো হাইড্রোজেনের সঙ্গে 2 2 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। পরের স্ট্রাকচারটাতে তুমি দেখো 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। তাহলে যার কোভ্যালেন্ট বন্ড বেশি সে বেশি স্টেবল, তাহলে হয়ে গেল 1 নম্বরটা বেশি স্টেবল। রুল নম্বর 4, এটাকে আমরা বলবো ইলেকট্রোনেগেটিভিটি রুল। ইলেকট্রোনেগেটিভিটি রুল, দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি দেখি যে পজিটিভ চার্জটা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে আছে তাহলে সেটা বেশি স্টেবল হবে। তাহলে আমরা এখানে লিখবো ইলেকট্রোনেগেটিভিটি রুলের মধ্যে লেখো when positive charge is present at more positive charge is present at less electronegative atom, stability is more. আর আবার when নেগেটিভ চার্জ সবসময় মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর যেতে চাইবে, is present at more electronegative atom, তাহলে তারও স্টেবিলিটি বেশি হয়ে যাবে। তখন আমরা বলবো যে স্টেবিলিটি ইজ মোর। ঠিক আছে, তাহলে এটার একটা এক্সাম্পল দেখো, এই কথাটার একটা এক্সাম্পল দেখো। মনে করো আমি লিখলাম NH2 লোন পেয়ার, এটাকে এইভাবে লিখি H2N লোন পেয়ার সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড ও CH3 প্লাস। এর একটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি ড্র করতে পারো, লোন পেয়ারটাকে এখানে দিয়ে এখানে চলে গেল, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা হয়ে গেল H2N প্লাস সিঙ্গেল ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ও CH3। তাহলে দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল, 1 নম্বর আর 2 নম্বর, কোনটা বেশি স্টেবল? তাহলে দেখো প্রথমটাতে পজিটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে, অক্সিজেনের উপরে। সেকেন্ডটাতে পজিটিভ চার্জটা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে, মানে নাইট্রোজেনের উপরে। তাহলে স্টেবিলিটির দিক থেকে যদি আমরা কনসিডার করি যে পজিটিভ চার্জটা যদি লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে থাকে তাহলে সেটা বেশি স্টেবল হয়। তাহলে আনসার হয়ে গেল 2 নম্বরটা বেশি স্টেবল। ওকে, দুটো ক্ষেত্রেই আমরা এটা কনসিডার করলাম। রুল নম্বর 5,
রুল নম্বর 5 হচ্ছে অক্টেট রুল। মনে করো দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারে অক্টেট কমপ্লিট থাকে তাহলে স্বাভাবিক সেটা বেশি স্টেবল হবে। তাহলে লেখো দ্য স্ট্রাকচার হুইচ হ্যাজ অল অ্যাটমস, দ্য স্ট্রাকচার in which all atoms have complete octet is more stable. all atom যদি থাকে তাহলে কমপ্লিট অক্টেট যদি থাকে তাহলে সেটা মোর স্টেবল হবে। ভালো করে বোঝার চেষ্টা করবে ব্যাপারটা। এখানে দেখো আমি এক্সাম্পলটা নিচ্ছি কিরকম, ভালো করে শুনবে। এখানে কন্ট্রাডিকশন আছে একটা, সেই কন্ট্রাডিকশনটাকে বুঝতে হবে। মনে করো আমি নিলাম NH2 লোন পেয়ার, এখানে CH প্লাস ও CH3, কনজুগেটেড সিস্টেম, লোন পেয়ার অ্যাডজাসেন্ট টু পজিটিভ চার্জ। এখান থেকে রেজোনেন্স হতে পারে, তাহলে এটা হয়ে যাবে NH2 প্লাস ডাবল বন্ড CH ও CH3। আবার দেখো এই দিকে রেজোনেন্স হতে পারে, তাহলে এটা হয়ে যাবে H2N, লোন পেয়ার থাকবে CH ডাবল বন্ড ও CH3 প্লাস। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তিনটে স্ট্রাকচার আমি দেখছি, স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 3। তো ইলেকট্রোনেগেটিভিটি রুল যদি আমি অ্যাপ্লাই করি, পজিটিভ চার্জ সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর আছে 1 নম্বরটাতে, তাহলে 1 নম্বরের স্টেবিলিটি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। কিন্তু অক্টেট রুল ওখানে কমপ্লিট নেই, কারণ কার্বনটার মধ্যে পজিটিভ চার্জ আছে কিন্তু কার্বনটা অক্টেট কমপ্লিট নেই। অন্যদিকে নাইট্রোজেন আর এখানে অক্সিজেন, এই দুটোর মধ্যে অক্টেট কমপ্লিট আছে, তাহলে এখানে আছে অক্টেট কমপ্লিট, এখানেও আছে অক্টেট কমপ্লিট। তাহলে কমপ্লিট অক্টেট যদি থাকে তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ারলি বোঝো, তাহলে 3 আর 2 বেশি স্টেবল। তাহলে দুটোতেই কমপ্লিট অক্টেট, আমি আগে এটা দেখবো, তারপরে আমি ইলেকট্রোনেগেটিভিটি দেখবো। তাহলে দুটোতেই কমপ্লিট অক্টেট, এবার ইলেকট্রোনেগেটিভিটি রুল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে স্টেবিলিটির দিক থেকে বেশি স্টেবল হচ্ছে 3 নম্বরটা। তাহলে স্টেবিলিটির দিক থেকে বেশি স্টেবল হচ্ছে 3 নম্বরটা, অক্টেটও কমপ্লিট আছে আর লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ। তারপরে 2 আর সবচেয়ে আনস্টেবল হচ্ছে 1, কারণ একটার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি রুলের বেসিসে পজিটিভ চার্জটা কার্বনের উপরে আছে, বেশি স্টেবল হওয়ার কথা, কিন্তু অক্টেট কমপ্লিট নেই, তাই সবচেয়ে কম স্টেবল। তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে কমপ্লিট অক্টেট আর লাস্টেরটার ক্ষেত্রে অক্টেট কমপ্লিট নেই। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা নোট আমরা এখানে লিখে রাখবো, আমরা এখানে একটা নোট লিখে রাখবো, সেটা হচ্ছে ইফ there is contradiction between electronegativity rule and octet rule, then the octet rule is preferred. তাহলে অক্টেট রুলটাকে আমরা বেশি প্রেফারেন্স দেবো, অক্টেট রুলটাকে আমরা বেশি গুরুত্ব দেবো যদি অক্টেট রুল আর ইলেকট্রোনেগেটিভিটি রুলের মধ্যে আমরা কম্পেয়ার করতে যাই। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো আমি এইরকম একটা এক্সাম্পল নিলাম, এখানে ক্লোরিন আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে ডাবল বন্ড আছে, ক্লোরিনের উপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে তুমি এটা রেজোনেটিং স্ট্রাকচার বানাতে পারো, এখান থেকে গিয়ে পজিটিভ চার্জটার উপর লোন পেয়ার হচ্ছে। ওকে, তো লাস্ট যে কনসেপ্টটা দেখো, তাহলে এখানে যদি আমরা যাই, তাহলে এখানে যে যদি তুমি এই রেজোনেটিং স্ট্রাকচারটাকে ড্র করো, তাহলে এখানে ক্লোরিনের উপর পজিটিভ চার্জ চলে আসবে। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, অক্টেট কমপ্লিট আছে, কারণ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ তখনই আসবে যদি অক্টেট কমপ্লিট থাকে। তো 2 নম্বরের স্ট্রাকচারটা 1 নম্বরের থেকে বেশি স্টেবল হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে দুটো ডিপেন্ডেন্ট রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি আমাদেরকে কম্পেয়ার করতে দেয় তাহলে আমরা কিভাবে তার স্টেবিলিটি দেখবো।
ঠিক আছে, কোশ্চেনটা একটু নিয়ে নিই। শাহিদা খাতুন বলো। স্যার বলছি যদি কোভ্যালেন্ট থাকে তারপর অক্টেটের কথা থাকে তাহলে কোনটাকে বেশি স্টেবল অক্টেট, দেবে? সব থেকে বেশি প্রেফারেন্স অক্টেট রুলকে দেওয়া হবে, সব থেকে বেশি প্রেফারেন্স অক্টেট রুলকে দেওয়া হবে। তো নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস আলোচনা করব বাকি যে কনসেপ্ট আছে। তাহলে এটা ক্লিয়ার একদম, সবকিছু ভালো করে পড়বে, মনোযোগ দিয়ে ভিডিওটাকে দরকার হলে রিওয়াইন্ড করে দেখবে।